মায়ের কোল পেয়ে একচোট ঘুমিয়ে নিল মিনি। হস্ত হৃৎপুষ্ট শরীরটা শুকিয়ে গেছে অনেকটা। ছোট থেকে ওর নিউমোনিয়ার সমস্যা আছে, বুকে শুকনো কফ লেগে যায়। 2 বছর বয়সে একবার টাইফয়েড হয়েছিল। সেই থেকে সবাই তার জ্বর হলে ভয় পায়। তাসনিয়াকে ফিরতে দেখে সবাই খুশি হয়েছে, কিন্তু বড় ভাবি মুখ বেজার করে বসেই বলেই বসলো, তোমাদের মধ্যে যাই হোক, বাচ্চাগুলোকে সমস্যায় ফেলো না, ওদের একটু শান্তিতে বাঁচতে দাও। তোমার কাছ থেকে এটা তো আশা করিনি ছোট বউ। বাপের উপর রেগে মেয়ের উপর রাগ দেখালে। ছেলে কি এখনো ভাগাভাগি করে পালছো নাকি? নইলে তার মেয়ে আমার ছেলে ভাগাভাগি আসছে কেন? তিক্ত হলেও এটাই সত্যি যে তাসনিয়া ভাগাভাগি করেছে। রাগ করে চলে আসার পর তার উপলব্ধি হয়েছে মিনি অনেক অবুঝ। তার অবুঝপানায় কষ্ট পেয়ে এভাবে ছেড়ে চলে আসা উচিত হয়নি। সে খুব যত্নবান মা হতে গিয়ে হেরে গেল। অপরদিকে শুরু থেকেই পুরোপুরি নির্বিকার থাকার পরও গোফরান সিদ্দিকী জুবরানের বাবা হয়ে উঠেছে। এতে কোনো খাদ নেই। সে নিজেও ফিরে আসার কথা ভেবেছে, কিন্তু তারপরেই রোহিণী সরকার আর শওকতের সম্পর্কের কথাটা জানতে পারার পর বাবাও যখন বলল গোফরান সিদ্দিকী আগে থেকেই তাকে চিনত বলে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, সব কিছু শুনে আত্মস্থ হতে তার সময় লেগেছিল। ওনার কাছে অপশন ছিল মিনিকে তার কাছে নিয়ে আসার, কিন্তু তিনি নিয়ে আসেননি। শওকত হোসেন আর রোহিণী সরকারের বিষয়টা জেনেও তাকে কেন জানায়নি, প্রশ্নটা করার পরও উনি কোনো উত্তর দেয়নি। এটাও তাসনিয়ার রাগের একটি কারণ। ওনার মতে সেসব জেনে কোনো লাভ নেই। ওনার মনে হয়েছে ওনার মতো একজন ঠকে গিয়েছে, যার পাশে ওনার থাকা উচিত। সাথে মিনিরও এমন একটা মা দরকার, যার কাছে সন্তানের প্রায়োরিটি সবার আগে। সব জানা শোনার পর তিনি বিয়ের সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। কিছু মানুষের সাথে ঘর করেও চেনা হয়ে ওঠে না। আরও কিছু মানুষের চলাফেরা, আচার ব্যবহার দেখে বুঝে ফেলা যায় অদূর ভবিষ্যতেও মানুষটা ঠিক একই থাকবে। তাসনিয়াকে তার এমনই মনে হয়েছে। তাদের দুজনের সম্পর্কের পরিণতি কেমন হবে তা নিয়ে সে ভাবেনি, এটা সত্য। তবে তাসনিয়া তানজিম মিনির মা হয়ে উঠতে পারবে এটুকু বিশ্বাস তার মধ্যে ছিল। এটাও ঠিক, সে সর্বোচ্চ চেষ্টা করেছে মিনির মা হয়ে ওঠার। কোনো হেলাফেলা ছিল না এতে। তার মাতৃত্বের অধিকার ভাগাভাগি হচ্ছে দেখে প্রচণ্ড অভিমানে দূরে চলে গিয়েছে। তবে এটা তার ভুল, তা সে অকপটে স্বীকার করে। তার উচিত ছিল দুজনকেই ফেলে আসা, নয়তো দুজনকেই সাথে নিয়ে আসা। মিনিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার কথা ভাবছিল তাসনিয়া। ওকে সে সারিয়ে তুলবে। ফিজা জানিয়েছে সে দিনের ভেতর অনেকবার যখন ইচ্ছে তখন বাথরুমে গোসল নিয়েছে গরমের কারণে। বাবা বাড়িতে নেই, মা নেই, সেই সুযোগে নিজের মর্জি মতো চলেছে। বাড়ির কাউকেই সে তোয়াক্কা করে না। সবাই কাজে ব্যস্ত থাকলে, ফিজা তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলে, কোনো এক ফাঁকে চট করে সে বাথরুমে ঢুকে বালতিতে মগ ডুবিয়ে গায়ের উপর পানি ঢেলে দেয়। জ্বরটা মূলত এই কারণেই বাঁধিয়েছে সে দুরন্তপনায় পটু। তাসনিয়া তা জানতো, কিন্তু এতটা তার জানা ছিল না। মালটার রস খাওয়ানোর পর যখন পুরোপুরি জাগলো তখন তাসনিয়া জানতে চাইলো, দিনে কয়বার গোসল করেছো? মিনি শুধু হাসলো, আবারও মাথা ফেলে বুকে পড়ে রইল। সন্ধ্যার দিকে তাসনিয়া তাকে বেড থেকে নামিয়ে দিয়েছে একটু হাঁটার জন্য। ফিজার সাথে তখন জুবরান এসেছে। জুবরানকে দেখা মাত্রই সে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো, বলল, জুবরান, ইউ মিস মি? জুবরান বলল, তুই মাকে আর কষ্ট দিবি? মিনি দুপাশে মাথা নাড়ালো, জিজ্ঞেস করলো, মা তোর সাথেও রাগ করে? মিনিকে নিয়ে বাড়ি ফিরে এসেছে তাসনিয়া। ওকে এমনিতেই সন্ধ্যায় বাড়িতে নিয়ে আসা হতো। তাসনিয়াকে ফিরতে দেখে তার শাশুড়ি খুশি হলো, কিন্তু পরক্ষণে চিন্তামগ্ন হয়ে বলল, মেয়েটাকে অসুস্থ দেখে গেল, আর একটা খোঁজ খবরও নিল না। ও ফিজা বলল ও নাকি ফোন তুলছে না। তাসনিয়া হাসপাতালে এজন্যই তাড়াহুড়ো করছিল, যাতে সে মিনিকে বাড়িয়ে নিয়ে এসে গোফরানের খোঁজে লেগে যেতে পারে। 2 দিন ধরে কোনো ফোন নেই, এটা অস্বাভাবিক। কখনো এমন হয়নি তাদের মধ্যে রাগারাগি থাকলেও তিনি আগে ফোন দিতেন। দরকার পড়লে কোনো কথা বলতেন না, কিন্তু ফোন ঠিকই দিতেন। হ্যাঁ, আর সে অপেক্ষায় থাকতো। কিন্তু এবার কি এমন হলো? সে প্রচণ্ড অস্থিরতায় ভুগছিল কথাটা শোনার পর থেকে। ভাগ্যিস ফিজার ফোন দিয়েছিল, নইলে কেউ তাকে কিচ্ছু জানাতো না। পুরো রাতভর সে ফোন করে গেল, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। উদ্বেগের মাত্রা আরও তরতরিয়ে বাড়ল তার।
মধ্যরাতে ঘর আলো করে বসে রইল সে। কিছুতেই ঘুম এলো না। হাঁটতে হাঁটতে মিনি আর জুবরানকে দেখে এলো। মিনির কপালে হাত দিয়ে জ্বর চেক করলো। স্বস্তি পেল এই ভেবে ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিক আছে, কিন্তু গোফরানের জন্য উদ্বেগের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো। হঠাৎ করে মনটা কেমন আকুপাকু করছিল। বাবা সেদিন তাকে বলেছে, একটা সম্পর্কের টানাপোড়েনের সময় যে আগ বাড়িয়ে কথা বলতে আসে তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। একটা সম্পর্কে চির ধরতে শুরু করে ইগো থেকে। এই ইগো ধীরে ধীরে সব শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। সে তার সমস্ত ইগোকে দূরে সরিয়ে আগ বাড়িয়ে কথা বলছে। তার কাছে সম্পর্ক আর মানুষ দুটোই খুব মূল্যবান। জীবনে এই প্রথমবার কেউ তাকে মূল্যায়ন করছে। তার কয়েকটা কথায় তুই রাগ করে জিদ দেখিয়ে এক গুহের মতো চলে এসেছিস। সেই কষ্টে চার দেয়ালের মধ্যে বন্দি থেকে চোখের জল ফেললে কিচ্ছু সমাধান হবে না। তার চাইতে বরঞ্চ ওর সাথে কথা বল। রাগ থাকলে ঝেড়ে ফেল, সব অভিযোগ শুনিয়ে দে, দেখবি নিজেকে হালকা লাগছে। কিন্তু এভাবে এড়িয়ে চলিস না। আমরা যাকে মূল্যায়ন করি তার অন্য সব কিছু মেনে নিতে পারলেও এড়িয়ে চলাটা সহ্য করতে পারি না। গোফরান সিদ্দিকী মানুষটাই আগাগোড়া ইগোস্ট্রিক। সেখানে সে তার ইগো ধরে রাখেনি, বরঞ্চ তোর সমস্ত অভিযোগ চুপচাপ শুনেছে। এই মানুষটাকে তুই অন্তত এমন হেলায় ফেলে রাখিস না। জীবন তোকে প্রতিটা পদে পদে অনেক কিছু শিখিয়েছে। এবার ভালো কদর করতে শিখ। নিজের ভালো মন্দ নিয়ে ভাব। তুই ভালো থাকলে তবে তোর ছেলে মেয়েরা ভালো থাকবে। তোর কাছ থেকে কত কিছু শেখার আছে ওদের। তুই কি অস্বীকার করতে পারিস গোফরা তোর জীবনের অন্ধকার কাটিয়ে দেয়নি? অস্বীকার করতে পারবি তোকে আর তোর ছেলেকে একটা সুস্থ জীবন দেয়নি? যদি স্বীকার করে থাকিস তাহলে সব ভুলে তার কাছে যা, নিজে ভালো থাক, সবাইকে ভালো রাখ। মানুষ বাঁচেই বা কদিন? জীবনটাকে উপভোগ কর। অনেকের জীবনে দ্বিতীয় সুযোগটাও আসে না, তোর জীবনে এসেছে, কারণ এটা উপরওয়ালার ইচ্ছা ছিল। উনি তোকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটাকে হাতছাড়া করিস না। কথাগুলো গভীরভাবে উপলব্ধির পর তাসনিয়ার মনে হয়েছিল, তাই তো যদি গোফরান সিদ্দিকী মানুষটাও অমন দুশ্চরিত্র হতো, কিংবা জুবরানকে ভালো না বাসতো, পরস্ত্রী হিসেবে তাকে ট্রিট করতো, তখন বিয়ের আগে তো গোফরান সিদ্দিকীকে সে এক ফোঁটাও চেনেনি। সেই মানুষটা এমন হবে কোনো এক সময়, সেই মানুষটাকে ঘিরে তার সংসার হবে, এটা ভেবে তো সে বিয়ের পিড়িতে বসেনি। অথচ সময় তাকে কত মূল্যবান জিনিস উপহার দিয়ে দিল। একটা মেয়েকে আগাগোড়া বুঝে তার প্রতি যত্নবান হওয়া পুরুষ মানুষ কজনের ভাগ্যে জুটলে কজন তা মূল্যায়ন করতে পারে। প্রায় আরও দুরাত নির্ঘুম কাটল তার। ফিজা জানালো, ভাইয়ার কোনো বিপদ আপদ হলে হসপিটাল থেকে ফোন আসে, এবার তা আসেনি। তার মানে ভাইয়া নিজেই চাইছে না যোগাযোগ করতে। কেন চাইছে না তার কারণটাই বুঝে পাচ্ছে না তাসনিয়া। এত বুঝধার মানুষের পক্ষে এমন ছেলে মানুষই মানায় না। উনি এমন কাজ করতে পারে তা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সে। মনের মধ্যে একটা বিদঘুটে আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল বারংবার। আগে এটা কখনো মাথায় আসেনি যে তিনি জীবন মৃত্যুর মধ্যিখানে দোদুলম্যান জীবনযাপন করেন। তা ভেবে তার পুরো শরীর ঘামছিল, হাত পা ভীষণ আশার লাগছিল। তারপর থেকে কোনো বিপদ তার পিছু ছাড়ে না। জীবনটা বোধহয় এভাবেই চলতে থাকবে। সংকটহীন জীবনই তো সে চেয়েছিল। 3 দিনের মাথায় রাতের প্রায় শেষাংশে যখন তার চোখ লেগে এলো, তখন ফোনের কম্পিত স্বরে সেও কেঁপে উঠল, বুক ধরফরিয়ে উঠল। এমন সময় কে ফোন দিতে পারে? কাঁপা কাঁপা হাতে ফোনটা তোলার পর ওপাশ হতে গম্ভীর গলায় একজন বলল, মিসেস কর্নেল বলছেন? জি, আপনি কে? আমি কম্বাইন্ড মিলিটারি হসপিটাল থেকে বলছি। কর্নেল সিদ্দিকের একটা মেজর অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনারা তার সাথে দেখা করতে আসতে পারেন। অবশ্যই কম লোকজন নিয়ে আসবেন। কি হয়েছে ওনার? বিএসএফের গুলিতে আহত হয়েছে। অপারেশন সাকসেস না হওয়া অবধি পরিবারের কাছে খবর দেওয়া হয় না, তাই জানতে দেরি হয়েছে। কাল আসুন। ধন্যবাদ। আবিরের সাথে কাল সকালেই রামু সেনানিবাসে রওনা দিত সে।
কিন্তু এটা শোনার পর আবিরের জন্য আর অপেক্ষা করেনি সে। একা একাই পাড়ি দিয়েছে মিলিটারি হসপিটালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে জানতে পারলো গুলিটা সেদিনই লেগেছে যেদিন তার কাছে শেষবার ফোন এসেছিল। তার অপারেশনও তার পরের দিন হয়েছিল। কর্নেল চাননি বলে বাড়িতে জানানো হয়নি। শারীরিক উন্নতি একটা পর্যায়ে না আসার আগ অবধি উনি চাননি ওনার এই দুরবস্থার কথা কেউ জানুক। বাড়িতে তার বৃদ্ধ মা, ছোট বাচ্চা আর একজন কোমলমতি প্রেমিকা আছে যে সে তাদের সামনে পরাজিত যোদ্ধার ন্যায় মুখোমুখি হতে চায় না। জুবরান যাতে কখনো মনে না করে তার বাবাকে শত্রুরা আঘাত করেছে। যে বাবা তার আইডল, সেই বাবার ইমেজ তার সামনে সবসময় স্ট্রং এবং বোল্ড থাকুক। মিনি তো বরাবরই জানে তার বাবা ফাইটার, আর তাসনিয়া তানজিম যাতে কখনো তার পেশা নিয়ে অসন্তুষ্টিতে না ভোগে, তাই সে কাউকে জানায়নি। একটু সুস্থ বোধ হলে হসপিটালের বেড ছাড়লো সে। তারপর বাড়িতে জানানোর অনুমতি দিল। কিন্তু তানজিম সোজা হাসপাতাল থেকে শুরু করে ক্যাম্প অবধি চলে আসবে এ কথা কে জানতো। তাসনিয়া যখন হাসপাতালে এলো তখন সেখানকার প্রবীণ ডাক্তার জানালো কর্নেলকে ডিসচার্জ দেওয়া হয়েছে। তার হেলথ স্ট্যাটাস এবং ধারাবাহিক ট্রিটমেন্টের ওপর ভিত্তি করে উনি মেক শিওর করছেন প্রপার ট্রিটমেন্ট উনি নেবেন এবং অতি দ্রুতই তিনি বাড়ি ফিরছেন। সবগুলো কন্ডিশন মানার পর ওনাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। বাড়ি এখনও ফেরেনি বলতেই তিনি জানালেন তাহলে উনি রাঙামাটি সেনা ক্যাম্পে অবস্থান করছেন। আবিরের সামান্য সাহায্যে সেনা ক্যাম্প অবধি পৌঁছাতে তাসনিয়ার পরিশ্রম হয়েছে, কিন্তু কষ্ট হয়নি। আর কর্নেলের মুখোমুখি হওয়ার পর তার সব কষ্ট সার্থক। ক্যাম্পের কড়া নিয়মাবলী অনুযায়ী কোনো অপরিচিত কেউ ক্যাম্পের নির্দিষ্ট জায়গা অবধি এলে তাকে জবাবদিহিতা করতে হয়। সামরিক ইউনিফর্ম পরিবেহিত বন্দুক হাতে দাঁড়ানো সেনা কর্মকর্তাদের কাছে জবাবদিহিতা শেষে তাকে যখন একজন সিনিয়র কর্মকর্তা এসে নিয়ে গেলেন সসম্মানে, তখন ভয় অনেকটা কমে গিয়েছিল তার। আর সারি সারি করে শৃঙ্খলা রক্ষা করে দাঁড়ানো, উচ্চ সুরে ভেসে লেফট সাথে ঝপঝপ শব্দ, একই তালে হাঁটা, সুশৃঙ্খল বাহিনীটিকে দেখে এ প্রথম স্বামীর পেশা নিয়ে গর্বিত অনুভব করছে তাসনিয়া। ঠোঁটের কোণায় আকস্মিকভাবে হাসির ঢেউ দেখা দিয়েছিল তখন। গোফরান সিদ্দিকী ক্যাম্পে অংশগ্রহণ করতে নয়, জেনারেলের সাথে ভিজিটে এসেছে। এখান থেকে বাড়ি ফেরার কথা। ওনার সহকর্মী উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে জরুরি আলাপে ব্যস্ত থাকাকালীন মেজর জিয়া যখন হেসে বলল, উনি কে কর্নেল সাহেব, চিনতে পারছেন কিনা দেখুন তো। তখনই ঘাড় ফিরিয়ে তাসনিয়াকে দেখা মাত্রই স্তব্ধ হয়ে গিয়েছিল গোফরান। তার অবাক দৃষ্টি দেখে সহকর্মীরা হেসে সেখান থেকে প্রস্থান নিল। জাম রঙের একটা শাড়ি, কালো রঙের একটা ফুল তোলা চাদর মাথায় জড়িয়ে ছুটে এসেছিল তাসনিয়া। একদম পাক্কা গিন্নি ভাব। তার শরীর জুড়ে থাকা পট্টিগুলো এক একটা ভীষণ সুনিপুণ দৃষ্টিতে দেখার পর সে যখন বলল, আপনি এই শরীরে বাড়ি না গিয়ে এখানে এসেছেন কেন? তখন তার উত্তর ছিল, মিনির মা ফিরে এসেছে জানতাম না, ফেরার তো কারণ দরকার। তাসনিয়া নিজেকে যতটা সম্ভব সামনে রাখছিল। কঠিন মুখটা যখন এমন শান্ত জলের মতো কথা বলে তখন তার কিচ্ছু বলার থাকে না। অনেকক্ষণ অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো সে। গোফরানও নীরবে দাঁড়িয়ে রইল ততক্ষণ। অনেকটা সময় পার হওয়ার পর তাসনিয়া জিজ্ঞেস করলো, আমার উপর রাগ করে বাড়ি ফেরেননি? গোফরানের জবাব, হয়তো তাই। আপনি যা করেছেন তা কি ভালো করেছেন? হ্যাঁ, আমি না হয় অবুঝ, কিন্তু আপনি তো অনেক বুঝদার একটা মানুষ। তুমি সত্যিই অবুঝ, নইলে এত কষ্ট করে এমন দুর্গম সেনা ক্যাম্পে কে আসে? আপনি নিজেকে কি মনে করেন? আপনি সবার জন্য চিন্তা করেন, আর কেউ করে না? করে। ভুল করে একটা প্রেমিকা জুটিয়েছিলাম, সে একটু আধটু করে। বাড়িতে মা, ভাই বোন, বাচ্চা আছে, তারা করে। একটা দূর সম্পর্কের বউ আছে, সেও করে না। এ কথা বললে পাপ হবে। এই সময়েও আপনাকে মজা করতে হবে আমার সাথে? মজা কোথায় করলাম? সিরিয়াস প্রশ্নের সিরিয়াস উত্তর। তাসনিয়া আবার অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তারপর চট করে ফিরে তার নিকটে ঘেঁষে বোকার হাতের সাথে বাঁধা বড়সড় ব্যান্ডেজের দিকে আঙুল তাক করে বলল, ডাক্তার বলল অনেক রক্তক্ষরণ হয়েছে। ওখানে এখনো পেন হচ্ছে? তাসনিয়া বিচলিত হয়ে বলল, তাহলে আপনি এখানে কি করছেন? এটা নিশ্চয়ই মজা করার বিষয় নয়। মজা লাগছে এই ভেবে মিনির মা আমার খোঁজ নিতে সুদূর মিলিটারি হসপিটাল অবধি ঘুরে এসেছে। হ্যাঁ এসেছি, কারণ আমার একটা দায়িত্ব আছে।
হায়রে দায়িত্ব। তাসনিয়ার আগে ফুঁসে উঠে বলল, এখনো মজা করে যাচ্ছেন? বুঝতে পারছেন না আমি কত ভয়ে ভয়ে এখানে এসেছি? এত ভয় কিসের? কিসের মানে? একটা মানুষ গুলি খেয়েছে আর আমার ভয় হবে না? গুলি খেয়ে মরে গেলেই বা কি? তাসনিয়া সব ধৈর্যের বাঁধ ভেঙে এবার ভেঙে গেল। গোফরান সিদ্দিকী হয়তো এটাই এটাই চাচ্ছিলেন, নিজের হাতের বল দ্বারা জোরে ঠেলে দিয়ে তাহলে আমাকে কেন বিয়ে করেছেন বলেই সে যখন কান্না চাপা দিতে ব্যর্থ হলো, তখন কি আনন্দ এটা না লেগেছিল গোফরান সিদ্দিকীর। তাকে কাছে টেনে নীরব আলিঙ্গনটি গুলির আঘাতে ছিন্ন ভিন্ন হৃদয়ের বিষ ফোড়ার মতো ব্যথা নিরাময়ের কাজে লেগেছিল। সন্ধ্যাটুকু এখানে দাঁড়িয়ে উপভোগ করবে নাকি যাবে? তাসনিয়া তাকে ধরে রাখা অবস্থায় মুখ তুলে চেয়ে বলল, এবার আর প্রেমে পড়ছি না। এসব প্রেমালাপ সাজিয়ে কোনো লাভ নেই। গোফরান অল্প হেসে বলল, প্রেমে তো অনেকেই পড়েছে, এবার কেউ মায়াই পড়ুক। তাসনিয়া অশ্রু চোখে মৃদু হাসলো, মাথা এক পাশে এলিয়ে বললাম। গোফরান মন উজাড় করে হাসলো। সেই সন্ধেটুকুতে নিজেকে কর্নেল গোফরান সিদ্দিকের স্ত্রী হিসেবে আরও একটা নতুন পরিচিত হয়েছিল তাসনিয়া। কেটেছে দুর্দান্ত কিছু মুহূর্ত। ভর সন্ধ্যের মলয় বাতাসে অবিন্যস্ত শাড়ির আঁচল উড়িয়ে কপালের উপর নিচে বেড়ানো চুলগুলোকে প্রশ্রয় দিয়ে, আর পাহাড়ের গায়ে অযত্নে বেড়ে ওঠা সদ্য ফোটা ফুলের গন্ধ শুকে বাড়ি ফিরল তারা বাচ্চাগুলোর আনন্দ হয়ে। প্রায় 28 দিনের মতো ছুটিতে ছিল গোফরান। মেডিকেল সার্টিফিকেট না পাওয়া অবধি কাজে যোগদান করতে পারেনি। এই 28টা দিন জীবনকে অন্যরকমভাবে চিনেছে সে। জীবনে যখন আধার নেমে আসে, তখন দিনের বেলাও রাতের মতোই নিকষ কালো অন্ধকার ঠেকে। আলোর প্রদীপ খুঁজে পাওয়া দুষ্কর আর তার জীবনের সমস্ত আধার কাটিয়ে আলোর সন্ধান পাইয়ে দেওয়া রমণীর প্রতি তার এক জীবনের ঋণ রয়ে গেল। যা কিছু সে হারাতে হয়েছে সবটা সে ফিরে পেয়েছে পুনরায়। তাকে নিয়ে চিন্তায় বিভোর হওয়া একটা উদ্বিগ্ন মুখ, পড়ে যাওয়া ললাটের মতো হাসি, ঘরে পড়ার মতো চাহনি, সবটা দিয়েছে অনেকটা সুন্দর মুহূর্ত। কোমরের শাড়ির আঁচল গুজে ব্যস্ত গিন্নির পেটের ভাজে কয়েকটা চিমটি শেষ করে বসা রাগ মুছে দিতে শূন্য দূরত্বে টেনে এনে টুপটাপ তাকে ভয় দেখিয়ে দেওয়ার পর তার বিচলিত মুখখানা দেখে হাসিতে ফেটে পড়া, ঘুমানোর সময় মাঝখানে দেয়ালে তুলে দূরত্ব বাড়িয়ে দিলে বিনিময়ে তার শতগুণ কাছে আসা আর অনেকভাবে ভালোবাসা। সকালবেলার কফির মগে, সাঁঝের বেলার চায়ের কাপে, মধ্যাহ্ন ভোজে, রাতে যত্ন করে বাড়িয়ে দেওয়া ভাতের লোকমায় ভালোবাসা আরও অসংখ্য রূপ দেখছে গোফরান। কপালের ঘাম মুছে দেওয়া শাড়ির আঁচলে সে ভালোবাসা থাকে। ঠোঁটের পাশে লেগে থাকা খাবার মুছে দেওয়া বৃদ্ধা আঙ্গুলির যে সংযম, তার তুলনা হয় না। ভালোবাসা দেখতে ভালোবাসার চোখের প্রয়োজন হয়। গত 28 দিনে তারা একে অপরের এতটাই ভালোবেসেছিল, কোনোদিন দেখা না হলে, পরিচিত না হলে, কুলহারা পাখির মতো একাকী জীবনকে সঙ্গী করে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ না হলে কখনো তারা জানতেই পারতো না এভাবেও ভালোবাসা যায়, এভাবেও ভালোবাসা হয়, এভাবেও ভালোবাসা রয়। আর কাছে আসার গল্পটা শুধু মধ্যরাত্রি জানে। বন্ধ দরজার এক পাশটা 4টে দেয়াল, একটা খোলা জানালা, ঠিক টিক টিক করে চলতে থাকা ঘড়ির কাঁটাগুলি। যখন পৃথিবী ঝিমিয়ে আসতো, চারদিকে শুনশান পিনপতন নীরবতায় ছেয়ে থাকতো, কোথাও থাকতো না কোনো ঝঞ্ঝাট, কোনো কোলাহল। ঠিক সেই সময়টাতে দুজনকে শরীরের প্রতিটি রন্ধে রন্ধে অনুভব করত। হাতের আঙুলির ভাঁজে আঙুল রেখে কান পেতে একে অপরের স্পন্দন শোনার প্রতিযোগিতায়, একে অপরের সাথে মিশে থেকে অনুভবে। অগণিত সিক্ত মনে কতগুলো মুহূর্ত পেরিয়ে গেছে, কেউ হিসাব রাখেনি। আবিরের চাকরি হয়েছে, এদিকে ফিজারও ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। যেমন কথা ছিল ঠিক সেভাবেই ধুমধাম বিয়েটা দেওয়া হলো তাদের। এই কয়েক মাসে সংসারের চাবিটা তাসনিয়ার আঁচলে বেঁধে দিয়েছিল বড় ভাবি। বলেছিল, অনেক টেনেছি এই সংসার, এবার তোমার পালা ভাই, আমাদের একটু ভালো রেখো, আর কিচ্ছু লাগবে না। তাসনিয়ার স্কুলের প্রমোশনও বেড়েছিল, বেসরকারি হলেও শহরের নামকরা স্কুলের মধ্যে সেটি একটি। সে বরাবরের মতো ইংরেজিতে ভালো ছিল, ইচ্ছেও ছিল কোনো একদিন শিক্ষকতা করবে। বিয়ের পর সংসারে মনোনিবেশ করার ফলে কখনো মাথায় আনেনি তাকে চাকরি বাকরি করতে।
তারপর একটা সময় সব উলটপালট হয়ে গেল। আর এখন মনে হয় এই উলটপালট হওয়াটা ভীষণ দরকার ছিল। ভুল মানুষের সাথে হাজার বছর বাঁচার চাইতে সঠিক মানুষের সাথে কয়েকটা মুহূর্ত কাটালেও শান্তি। জুবরান আর মিনির জন্য হোম টিউটর রাখা হয়েছে, আর্টের জন্য আর্ট শেখানোর শিক্ষক। মিনির সে তারা শেখার ইচ্ছে সেটাও অপূর্ণ রাখেনি তাসনিয়া। তার জীবনটা এখন কুসুম কানের চাইতেও কুসুম কাননের চাইতেও কোনো দিকে কম নয়। ইচ্ছে করলেই মা মেয়ে একরঙা কাপড় পরে আইসক্রিম খেতে বেরিয়ে পড়ে, হাতে পায়ে আলতা মাখে, একে অপরের চুল বেঁধে দেয়। অবুঝপনায় মাথা নষ্ট করে গুফরান সিদ্দিকীর। জুবরান আজকাল বাবার সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য নিজের মধ্যে কেমন করে যেন ধারণ করে ফেলেছে। অনুকরণের কারণে হয়তো তাই সেও কোথাও যায় না, নিজের চারপাশটা নিয়ে ভাবে। তাসনিয়া অবাক হয়ে দেখে আর তার ভাবুক ছেলেটিকে। এ যেন আরেক গোফরান সিদ্দিকী। বদি কাকা আর রতন কাকার সাথে তার খুব ভাব, তারা উজাড় করে তাকে ভালোবাসে। রাগ উঠলে একে অপরকে গালি না দিয়ে কিভাবে সন্তুষ্ট হওয়া যায় তা নিয়ে সে একটা বিস্তর পরিকল্পনা খুঁজে বের করে। যখন গালি দিতে ইচ্ছে করে তখনই তারা যেন 20 বার কান ধরে উঠবোস করে। গালি দেওয়ার পর 100 বার উঠবোস করার চাইতে এটি ভালো, কারণ এই উঠবোস করার ভয়ে তারা নিজেদের কন্ট্রোল করবে। আরও কিছু চমৎকার শব্দ সে তাদের শিখিয়ে দিয়েছে। অক্ষর জ্ঞানহীন বদি আর রতন তার শিখিয়ে দেওয়া শব্দগুলো বলতে পেরে নিজেদের মধ্যে ইতিমধ্যে শিক্ষিত ভাবা শুরু করেছে। জুবরান বলেছে, গালির বদলে তোমরা একে অপরকে বলবে স্কাউন্ড্রেল, যার বাংলা হচ্ছে খচ্চর। অনেকগুলো গালাগালের সমষ্টি এই শব্দটা। বদি আর রতন এখন হাটে বাজারেও এই শব্দটা ইউজ করে। সেবার গোফরান যখন বাড়ি এলো তাকেও বলল এই শব্দটা। এও বলল, এখন আর গালাগালি করছি না স্যার, স্কাউন্ডাল বলি। ছোট মেয়া শিখাই দিছে। জুবরান বাবার দিকে তাকায়। গোফরান হাসে, বলে জিনিয়াস। জুবরান তারপরও চেয়ে থাকে। বাবা যখন হাসে কিভাবে যেন সেই হাসির মধ্যে অনেক কিছু লুকানো থাকে। সংসারের দায়িত্ব সব তাসনিয়ার কাছে চলে আসায় স্কুল আর সংসার সামলাতে হিমশিম খেতে হয় মাঝে মধ্যে। বড় ভাবি আর বাড়ির কাজের ঝি ময়না না থাকলে আরও অসুবিধা হতো। ময়না খুবই কাজের, অনেক বছর যাবৎ এই বাড়িতে কাজ করছে সে। তার হাতের কাজ খুবই পছন্দ করেন বড় ভাবি। সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। তাসনিয়াকে বড্ড সম্মান করে। মাইনে পেলে ওকে কিছু কিনে দিতে ভুল করে না তাসনিয়া। সন্তুষ্টিতে তার দুচোখ তখন চকচক করে। তার কয়েকদিনের মাথায় তাসনিয়ার শাশুড়ি মারা গেল। এইসব কাটিয়ে ওঠার পূর্বে নিজের বাবাকেও হারিয়ে বসলো সে। নিজের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তিনি মেয়ের নামে লিখে দিয়ে গিয়েছেন তিনি। তাসনিয়ার মনে হলো আরও কি যেন হারিয়ে গেল জীবন থেকে। কিন্তু চিরসত্য এটাই যে একদিন তাদেরকেও যেতে হবে সব মায়া কাটিয়ে। মিনি আর যুবরানের সম্পর্কটা এখন প্রায় অনেকটা সাপে নেউলে হয়ে দাঁড়িয়েছে। একে অপরের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় সারাক্ষণ। তারপর পুরো বাড়ি মাথায় তোলে। আবার কেউ চোখের আড়াল হোক, কলিজা তাদের ফেটে যায়। ঝগড়ার দিক থেকে মিনি বেশি এগিয়ে। সে জুবরানকে সারাক্ষণ রাগিয়ে তোলার তালে থাকে, আর জুবরান চুপচাপ কাণ্ড দেখে। সুযোগ পেলে ঠাস ঠাস করে মার বসিয়ে দেয়। যতই বড় হচ্ছে ততই যেন বাদর হচ্ছে দুটো। তারপরও দিন শেষে তাসনিয়ার একটা পরিপূর্ণ সংসার আছে। বড় ভাবির ছেলে মেয়েগুলো বিদেশে পড়াশোনা শেষ করে ওখানেই প্রতিষ্ঠিত হবে এমন চিন্তা ভাবনা করেছিল, কিন্তু তাদের বাবার জন্য পারেনি। তাই সবাইকে পড়াশোনা করে দেশে চলে আসতে হয়েছে। ওনার মতে জীবন একটাই, আর কদিন বাঁচবো, যতদিন বাঁচি সবাইকে নিয়ে হইচই করে বাঁচি। মরে গেলে আর কাউকে পাবি না, হাজার চেষ্টা করলেও না, নিজের প্রাণের বিনিময়েও না। ওরা বাড়িতে আসায় বাড়িটা আরও জমজমাট হয়ে উঠেছে। কাকিরা ডেকে ডেকে তাসনিয়াকে পাগল বানিয়ে ফেলে। মিনির আর জুবরানের সাথেও তারা যেন ছোট বাচ্চাটি। ফিজা তাদেরকে কয়েক বছরের বড় হলেও এটুকু সম্মান দেয় না, নাম ধরে ডাকে। ফলে ফিজার সাথে কুরুক্ষেত্র চলতে থাকে বাড়িতে। মাঝখানে পরে তাসনিয়া বেকুব বনে যায়। আবার
আবরার আর মৌসি পরিকল্পনা করে কাকিয়া আর চাচ্চুর ঘটা করে অ্যানিভার্সারি পালন করার কথা ভেবেছিল। ভাবা সেই কাজ। কাকিয়া ভীষণ অসুস্থ, এমন গল্প সাজিয়ে চাচ্চুকে বাড়ি এনে কি চমৎকার একটা সারপ্রাইজ না তারা দিল। তাসনিয়া গোফরানের প্রতিক্রিয়া দেখে বলল, বিশ্বাস করুন এখানে আমার হাত নেই, ওরা করেছে যা করার। মৌসি বলল, চাচ্চু কাকিয়াকে গিফট দাও। কাকিয়া কিন্তু তোমাকে গিফট দিয়েছে। তাসনিয়ার দেওয়া রুমালটা নেড়ে চেড়ে দেখে কেক না খেয়ে নিজের ঘরে চলে গেল সে। অথচ সে কত দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল সবার মুখ থেকে তানজিমের অসুস্থতার কথা শুনে। এমন মজা করার কোনো মানে হয়? অসভ্য সবকটা। রুমালটাতে মিনি জুবরান আর তাদের দুজনকে এঁকেছে তাসনিয়া। চারজনের একটা পরিবার এই দেয়ালে টাঙানো ছবিটার মতো। খুব পছন্দ হয় নিজের বুক পকেটে সে তা রেখে দিল। নিজের গিফটটাও তাসনিয়া আদায় করে নিয়েছিল। কেকের টুকরো জোর করে খাইয়ে দেওয়ার পর তার একটা শুকনো চুমু করে গালটাতে বসানোর পর গোফরান সিদ্দিকীর মুখখানা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। তাসনিয়া তা দেখে যখন হাসছিল তখন তাকে কাছে টেনে কর্কশ গলায় গোফরান বলল, আমি কাজের জায়গায় ব্যস্ত থাকি ম্যাডাম, তার মধ্যে এসব মজা একদম সহ্য হয় না। তাসনিয়া হাসা বন্ধ করতেই গোফরান তার চেহারা পরখ করে বলল, ওকে সরি, তুমি হাসো, আমি আপাতত কোনো গিফট আনিনি। ও মনে পড়েছে, জন্মদিনের গিফটের মতো আরও সেম গিফট পেলে রাগ করবে। এবারও সেম গিফট পেলে রাগ করবে। তাসনিয়া হেসে উঠল আরও জোরে। 22 বছর আগে একটা কফি হাউজে প্রথম গোফরান সিদ্দিকীকে দেখেছিল জুবরান, আর তারপর মায়ের হাত ধরে প্রবেশ করেছিল সিদ্দিক বাড়িতে। তখন তার বয়স 5-এর মাঝামাঝি। সেই বাড়িতে আসার পর একটা বন্ধু পাওয়া, একটা আদর্শ বাবা পাওয়া, আদর্শ বাবার আদর্শ সন্তান হয়ে ওঠা, সবটা ছিল চ্যালেঞ্জের মতো। বাবা মায়ের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনে সবটা সে দেখেছে কাছ থেকে। দেখেছে কিভাবে ধীরে ধীরে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল দুজন। যখন তার আর মিনির বয়স 15-র কাছাকাছি তখন তাদের একটা ভাই এলো। এর আগে ডাক্তার বলেছিল মা আর কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে না, অথচ উপরওয়ালার ইচ্ছে হলো ভিন্ন। ওই ছোট্ট বাবুটার আগমনে মা আর বাড়ির সবাই কি ভীষণ খুশির খবর শুনে বাবা সেবার রাতারাতি বাড়ি চলে এলো। বাবার চোখ মুখে অজস্র আনন্দ ঢেউ খেলছিল তখন। ছোট বাচ্চাটা যখন চেঁচিয়ে কাঁদছিল ভীষণ, মিনি আর সে কত হেসেছে সেই কান্নাকে ব্যঙ্গ করে, একদম পুতুলের মতো একটা তুলতুলে শরীরের বাচ্চা। বাবা যখন প্রথম তাকে কোলে নিল তখন সে একেবারে চুপ হয়ে গেল। বাবা হেসে বলল, দেখেছ ও কত ভালো, তোমাদের মতো দুষ্টু না। ওর নামকরণ করা হয়েছিল নিভ্রানের আগমনে। মা আর বাবার চাইতে খুশি বোধহয় কেউ হয়নি। ও যখন মায়ের গর্ভে ছিল বাবা তখন প্রায় সব সময়ই ফোন করে তাদের বলতেন মায়ের দেখভাল করতে। বাবা বলার পর সে আর মিনি সব সময় মাকে দেখে রাখতো। নিভ্রানের জন্য মায়ের কত কষ্ট হতো হাঁটতে চলতে, তারপরও মা হাসতো। নিভ্রান যখন মায়ের কোলে এলো মিনি আর তার মধ্যে প্রায় সময়ই কাড়াকাড়ি চলতো নিভ্রানকে নিয়ে। তাদের চোখের সামনে একটু একটু করে বড় হয়েছে নিভ্রান, হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, আর এখন ওর বয়স 13। আর মা বাবা এখন ওয়াল পেন্টিংয়ে অস্পষ্ট ছবি। মিনার প্রাঙ্গণে বাবা মায়ের কবরের পাশে মিনি রোপণ করেছে হরেক রকমের ফুল গাছ। সে এবার পতাকায় মুড়িয়ে বাবার দীর্ঘ গায়ে লাশটা যখন বর্ডার থেকে এলো মা তখন পাথর। কেন মা সেদিন চিৎকার করে একটিবার কাঁদিনি? তার উত্তরটা জুবরান আর মিনি পেয়েছিল মায়ের গত হওয়ার দিন। মাকে সে যখন জিজ্ঞেস করতো যদি বাবা তাদের আর ভালো না বাসে, মা বলতো উনি ভালোবাসার আগেই যেন আমি চলে যাই, আমি চলে যাই। অথচ দুজনেই ভালোবেসে চলে গেল একসাথে। বাবা শোক কাটিয়ে ওঠার পর কোনো পথ খুঁজে পায়নি মা, এমনকি নিভ্রানের টানেও নিজেকে স্বাভাবিক করতে পারিনি। বাবা যাওয়ার পর মাকে তারা আর ফিরে পায়নি। বয়স যখন তার 10 তখন বাবা তার জন্য সেনাবাহিনীর পোশাক বানিয়েছিল। সামরিক সেনা কর্মকর্তাদের সাথে বাবার পাশে দাঁড়িয়ে বাসভবনের শিরে ঝুলিয়ে রাখা পতাকার দিকে তাকিয়ে বাবার সাথে জুবরানও প্রতিজ্ঞা করেছিল আজীবন দেশের সেবা করবে। বাবার আদর্শকে সে তার জীবন বাজি রেখে চলবে। বাবাকে সে নিজ হাতে কবর দিয়েছে, কিন্তু বাবার স্বপ্নগুলোকে নয়, না বাবাকে দেওয়া কথাকে
মা তার জন্য গোফরান সিদ্দিকীর প্রতিবিম্ব দেখেছে, আর বাবা মিনির মধ্যে তাসনিয়া তানজিমকে। তাই তো নিভ্রানকে তাদের হাতে তুলে দিয়ে দুজনেই পাড়ি জমিয়েছিল চিরঘুমের দেশে। তাই মিনি আর তার পথ কখনো আলাদা হয়নি। তারা বন্ধু হয়ে নিভ্রানের অভিভাবক হয়ে থেকে যাবে চিরদিন। হয়তো মা বাবার মতো ওই ঘুমের দেশেও একদিন পাড়ি জমাবে হবে অয়েল পেন্টিংয়ে ধূসর ছবি। মিনির শাড়ির আঁচলে এখন বাঁধা পড়েছে সংসারের চাবি, তার কাঁধে দেশের মানুষের নিরাপত্তার ভার। বৃষ্টি মাখা সাজের বেলায় চুপচাপ নিজের ঘরে দাঁড়িয়ে বাবা মায়ের পেন্টিংয়ের পাশে আরও একটি পেন্টিং এঁকে চলে নিভ্রান। পেন্টিংয়ে হাসপাতালের রোগী আর সংসার সামলানো সৌদামিনী সিদ্দিকী আর দেশ সেবার ব্রতের নিযুক্ত মেজর জুবরান সিদ্দিকী পাশাপাশি দাঁড়িয়ে।